হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতার নতুন আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমরা বেশ কিছুদিন ধরে যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা দেখছো যে আমি পুরী বেড়াতে গেছিলাম। তো তারই কিছু যেখানে যেখানে আমি গেছিলাম সেখানকার ভিডিওগুলো আমি যতটা পেরেছি ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করেছি। তবে আজকের ভিডিওটা একটু অন্য রকম। আমি প্রায় 7 থেকে 8 বছর পরে আমি আবারও পুরী গেলাম। সেই পুরী যাওয়ার পরে আমার যে এক্সপিরিয়েন্সটা সেটা তোমাদের সাথে আজকে কিছু শেয়ার করব। প্রথমত বলে থাকি, আমরা পুরী গেছিলাম হচ্ছে 11 তারিখে। তো সেখানে গিয়ে প্রথমত দোল উপলক্ষে তোমরা যদি পারো আগে থেকে হোটেল বুক করে যাওয়াটাই আমার মনে হয় খুব ভালো কাজ হবে। যেহেতু আমরা প্রথমে হোটেল বুক করে যাইনি, সেহেতু মোটামুটি একটা রুম ভাড়া নিয়েছিল ১,৫০০ টাকা। হোটেল নীলাচল বলে, একদম রোডের ওপরেই, আর একদম স্বর্গদ্বারে চৈতন্য যে স্ট্যাচু রয়েছে তার উল্টো দিকে। তো সেই হোটেলটায় আমরা একদিন স্টে করেছিলাম। আর সন্ধ্যাবেলায় সমুদ্রের পাড়ে কিন্তু খুব বসার তোমরা যদি সময় কাটাতে যাও বা মানে হয় না অনেক সময় যে অনেকেই অনেকবার পুরী গেছো, সেক্ষেত্রে কিন্তু সমুদ্রের পাড়ে বিকালবেলা বা সন্ধ্যাবেলা বসার জন্য কিন্তু খুব ভালো একটা জায়গাও রয়েছে। চারিদিকে কিন্তু রেলিং করে দিয়েছে এখনো পর্যন্ত। তো তারপরে আমরা সেকেন্ড দিন ওই রুমটা ছেড়ে আমরা চলে গেছিলাম ক্যামেলিয়ার পেছন দিকে AMSS বলে একটা হলিডে হোমে। তো যাই হোক, তার রুমটাও তোমাদের সাথে শেয়ার করলাম। ডবল বেডের রুম ছিল, সিঙ্গেল বেডের রুম ছিল। যদিও সমস্ত ভিডিওই কিন্তু আমার ডিটেলসে কিন্তু পার্ট বাই পার্ট প্রত্যেকটা ভিডিও কিন্তু শেয়ার করা আছে। তো এরপর আমি তোমাদের সাথে যেটা শেয়ার করছি, তো আমরা নেক্সট দিন বেরিয়েছিলাম হচ্ছে সাইট সিনে, যেটা হচ্ছে তোমার কোণারক মন্দির, উদয়গিরি, ধবলগিরি, খণ্ডগিরি যাব বলে বেরিয়েছিলাম। তবে ড্রাইভার বললেন যে উদয়গিরি খণ্ডগিরি হয়তো যাওয়া যাবে না, অনেক আগে থেকে পার্কিং দেয়, তাই মোটামুটি যতটুকু আছে ততটুকু দেখাবে। আর এই যে জায়গাটা দেখছো এটা হচ্ছে চন্দ্রভাগা বিচ। এখানেও কিন্তু তোমরা টুকিটাকি খাবার দাবারের দোকান টোকান কিন্তু সমস্ত কিছুই কিন্তু পাবে। চন্দ্রভাগা বিচে আমরা নামিনি, তবে বিচটা কিন্তু খুব ভালো, অনেক পর্যটকই কিন্তু সেখানে নেবে ঘোরাফেরা করছিল। আর আজ থেকে 7-8 বছর আগে যারা কোণারক মন্দির গেছিলে আমার মতন, আর এখন যারা যাবে তারা কিন্তু সত্যি চিনতে পারবে না। আমরা যে কোণারক মন্দিরের দিকে এগোচ্ছি সেটা কিন্তু বুঝতেই পারিনি। যাই হোক, অনেকটা যাবার পর বুঝলাম যে এটা আমরা কোণারক মন্দিরের দিকেই কোণারক মন্দিরেই এসেছি বা কিছু। তো চারিদিকটা কিন্তু বেশ গাছপালা এবং তোমরা তার নিচে বসে একটু কিন্তু শান্তিতে রেস্টও নিতে পারবে। আর এখানে মাথাপিছু টিকিট ভাড়া হচ্ছে কিন্তু 40 টাকা। আর বাচ্চাদের কোনো টিকিট ভাড়া ওরা নেয় না। মোটামুটি ধরো 2.5, 3, 5 বছরের নিচে ওরা হয়তো টিকিট ভাড়াটা নেয় না। আর সামনে রয়েছে হচ্ছে ওদের ওই গেট পাসের এন্ট্রি, টিকিটটা দেখিয়ে তোমাকে এন্ট্রি করতে হবে। আর চারিদিকটা কিন্তু প্রচুর সবুজ গাছ লাগানো, যদিও এই গাছগুলো আগেও ছিল কিন্তু ভীষণ সুন্দর। তবে এই মার্চ এপ্রিল মাসটা আমার মনে হয় একটু অ্যাভয়েড করাটাই কিন্তু ভালো আর কি। আর এখানকার যে সিঁড়িগুলো রয়েছে, বয়স্ক যারা লোক রয়েছে যাদের পায়ের সমস্যা, তাদের জন্য কিন্তু খুব একটা সুইটেবল না। কারণ ওই সিঁড়িগুলো আমাদের মতন মানুষরাই হয়তো হাঁপিয়ে উঠছি বা সাবধানে দেখে ওঠানামা করতে হচ্ছে, এত উঁচু উঁচু সিঁড়ি আর কি। তবে কোণারক মন্দিরকে নিয়েও কিন্তু আমার একটা বড় ভিডিও রয়েছে, সেটাও তোমরা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো। আর এদিকটা হচ্ছে কিন্তু আমাদের বাইরে যাওয়ার রাস্তা। তবে আমরা এর আগেরবার যখন এসেছিলাম তখনও কিন্তু আমাদের সাথে একজন গাইড ছিল, যে আমাদের সব কিছু গাইড করে দিয়েছিল। যাই হোক, কোণারক মন্দিরের ভেতর তো বহু কাল তো ঢোকার কোনো কি বলবো, কোনো সুযোগ নেই, ওটা বন্ধই আছে। তবে তারপর আমরা চলে এসেছিলাম হচ্ছে ধবলগিরিতে। তো ধবলগিরিতে এখানে জুতোটা অনেক নিচ থেকে খুলে রেখে তারপর যেতে হচ্ছে। অনেকে দেখছি ওপরেও জুতো খুলছে, আর প্রচণ্ড গরমে একদম সিঁড়ি প্রচণ্ড গরম হয়েছিল। এটা একটু কষ্টকর একটা জিনিস। আর পাহাড়ের ওপরে একটা বিশাল শান্তি স্তূপ, বুদ্ধ মূর্তি, ভীষণ সুন্দর কিন্তু একটা জায়গা। এই জায়গায় কিন্তু কোনো প্রবেশ মূল্য কিছুই নেই। তবে এই যে এখানে যে পান্ডারা থাকে বা পুরোহিতরা থাকে তাদের থেকে একটু হলেও সাবধানে, কারণ
পুরী সম্পর্কে আমাকে নতুন করে আর কিছু বলার নেই। সাবধান মানে কি অন্য কিছুই নয়, হয়তো পুজো হয়তো আপনি দিতে চান ৫১ টাকা কি ১০১ টাকা, সেখানে ওদের কাছে আপনি যদি যান বা কোনো কিছু সেটা হয়তো ৩০১ টাকা বা ৫০১ টাকাও হয়ে যেতে পারে। এই যে মাথা ঠেকিয়ে বা হাতে একটা ধাগা বেঁধে দিয়ে বা গায়ে একটা লাঠির আশীর্বাদ করে, এই জিনিসটা আর কি। তবে সব মিলিয়ে মিশিয়ে কিন্তু মন্দিরটা ভীষণই সুন্দর। ওপরে এখানে কিছু দোকানও করেছে। আগে যে দোকানপাটগুলো ছিল না, ওই একটু চিপসের দোকান, একটু পাঁপড়ের দোকান, একটু আচারও এখানে কিন্তু বিক্রি হচ্ছে। বেশ ভালো। সেকেন্ড দিন আমরা গেছিলাম হচ্ছে সকালবেলা সূর্যোদয় দেখতে। আমরা যে ৪-৫ দিন ছিলাম তার মধ্যে এই একটা দিন হচ্ছে আমরা সূর্যোদয় দেখতে গেছিলাম। তখনও কিন্তু ভোরের আলো কিন্তু ফোটেনি। আর সকালবেলার এই মনোরম পরিবেশ কিন্তু সবারই ভীষণ ভালো লাগে। তো দেখতে দেখতে এখানে কিন্তু সূর্য উঠে গেছে। আর যারা নদী মানে সমুদ্রে যারা মাছ ধরতে যায় তারাও কিন্তু এখানে নৌকা নিয়ে চলেও এসেছে। এই ভিডিওটাও আমার চ্যানেলে কিন্তু পুরোপুরিভাবে দেওয়া আছে। তারপর দেখলাম একটা কলেজ স্টুডেন্ট এখানে খুব সুন্দর করে খুব ভোর থেকে নাকি এই জলপরীটা এঁকেছে। তো আমাদের বলা হলো যে এত পয়সা তো এত দিকে যায়, ১০-২০ টাকা দিয়ে মানে ওনাকে একটু সাহায্য করার জন্য বা একটু পুরস্কার হিসাবে দেওয়ার জন্য আর কি। তো সেটা দিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম বিপত্তারিণী চণ্ডীবাড়ি যাবার জন্য। এখানে কিছু বাণী লেখা আছে। এগুলো কিন্তু পড়তে তোমাদের ভীষণ ভালো লাগবে কিন্তু। আর এই বিপত্তারিণী চণ্ডীবাড়ি এখন কিন্তু একটা বলতে পারো ভিজিটিং স্পট হয়ে গেছে। আমরা যখন প্রথম গেছিলাম তখন কিন্তু ওটা এরকম ছিল না। আর ওটা কিন্তু একদম রোডের ওপরেই বলতে পারো। মোহনা আর স্বর্গদ্বারের মাঝখানে। আর এখন তো মোহনায় ডাইরেক্ট আর নামা যায় না। মোহনা যদি তোমরা কেউ যেতে চাও, পুরাতন মোহনা, তো তোমরা সেক্ষেত্রে হেঁটে যাওয়াটাই আমার মনে হয় খুব ভালো কাজ হবে আর কি। তো আমরা ভেবেছিলাম মোহনায় একটু নামবো, কিন্তু রোডের ওপর দিয়ে গেলে মোহনাতে নামার কিন্তু কোনো রকম কোনো অপশান ছিল না। মানে সব লাস্ট যেটা একটা আসে সেটা হচ্ছে এই যে শিব মন্দিরটা, যেটা ওমকারেশ্বর মন্দির হিসাবে এখানে পরিচিত। এই মন্দিরটা কিন্তু আমার জন্য এটা কিন্তু প্রথমবার একটা ভিজিটিং স্পট। কারণ এটা নতুন হয়েছে, নতুন মানে হয়তো এটা ৪-৫ বছর কি ৬ বছর হয়েছে। যারা আমার এই মাঝখানে এসছো তারা কিন্তু জানো যে এটা এরকমভাবে হয়েছে আর কি। ভীষণ সুন্দর, ভেতরে রয়েছে ১২০টা শিবলিঙ্গ। রাধাকৃষ্ণর খুব সুন্দর একটা মানে দোলনায় ঝুলছে এরকম একটা স্পট। চৈতন্য, তারপর তোমাদের ওদিকে জগন্নাথ, আর বাইরে রয়েছে একটা বিশাল শিব মন্দির। এখানেও কিন্তু কোনো রকম কোনো মানে টাকা পয়সা লাগবে না তোমাদের ভেতরে এন্ট্রি করার জন্য। এরপর এসেছিলাম গৌড় বিহার আশ্রম, যেটা গুপ্ত বৃন্দাবন বলে পরিচিত। এখানে এখন কিন্তু ১০ টাকা করে তোমাদের মাথা পিছু একটা মানে ভিজিট করার জন্য কিন্তু একটা টিকিট লাগে, যেটা কিন্তু আগে ছিল না। তো এর ভেতরেও রয়েছে খুব সুন্দর সুন্দর চৈতন্য, জগন্নাথ, সরস্বতী, লক্ষ্মী, তারপর তোমাদের জগন্নাথ, রাধাকৃষ্ণ, কৃষ্ণেও অনেক কিছু রয়েছে। যেটা অসুবিধা সেটা হচ্ছে এখন এটাকে না ঘিরে দিয়েছে, যেটা দেখতে খুব একটা ভালো লাগছে না। আমার মনে হয় আমরা খুব ওপেন দেখেছিলাম এটা। ওপেনটা দেখলে তোমাদের ফটো তোলো বা ভিডিও করো, সেক্ষেত্রে তো কোনো মানা নেই, তোমাদের ভালো লাগতো। কিন্তু এবারে গিয়ে দেখলাম যেন সব কিছুটাই খুব বদ্ধ করে রেখেছে আর কি, যেটা আমার খুব একটা ভালো লাগেনি। এর আগেও এই গুপ্ত বৃন্দাবন যেটা বলছি, এখানে কিন্তু আমরা বেশ অনেকবারই এসছি, প্রায় ৫ বার তো অবশ্যই এসছি, কিন্তু এতটাও নয়। আর এই যে ভদ্রলোককে দেখছেন, এখানেই কিন্তু ১০ টাকা করে আপনাদের এন্ট্রি ফ্রি কিন্তু দিতে হবে আর কি। তো সেদিন ছিল হচ্ছে পূর্ণিমা। আর ওই যে দেখছেন ছাতা খাটানো চেয়ারগুলো, এগুলো এবারে দেখলাম নতুন সিস্টেম। আপনারা ওখানে একটা চেয়ার ৩০ টাকা করে কি ৪০ টাকা করে ভাড়া নিতে পারেন ঘন্টা হিসেবে। ওখানে আপনারা জুতো, মোবাইলটা হয়তো না রাখাই ভালো, এগুলো কিন্তু আপনারা রাখতে পারবেন, কারণ বালি কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম আর কি। সেক্ষেত্রের জন্য এটা একটা খুব ভালো সুবিধা। তবে বিকালের দিকে ওই ছাতা সিস্টেমের চেয়ারগুলো কিন্তু থাকে না, ওটা কিন্তু সকাল থেকে যতক্ষণ মানুষ চান করে ৪টে কি ৫টা অবধি ওগুলো থাকে।
আর সবথেকে বড় বেশি অবাক হয়েছিলাম সেটা হচ্ছে মন্দিরে গিয়ে। এখন মন্দিরের মানে বিকালের টাইমে গেছি, এখন ধ্বজা পাল্টানোর সময়, কিন্তু মন্দির এখন অনেকভাবেই পাল্টে গেছে। বিশেষ করে শনি রবিবার বা কোনো পূর্ণিমা অমাবস্যাতে মন্দিরটাকে তোমরা অ্যাভয়েডই করো। কারণ মন্দিরের বাইরে রয়েছে, আগে নর্মালি পান্ডা দিয়ে পুজো দিলে তোমরা ডাইরেক্ট মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারতে, জগন্নাথের দর্শন পেতে। কিন্তু এখন যেটা করে দিয়েছে সেটা হচ্ছে বাইরে রয়েছে হাজার হাজার লোকের লাইন, কিন্তু মন্দিরে ঢোকার মতন কোনো অপশান কিন্তু এখানে কিন্তু নেই। এটা হচ্ছে সবথেকে বাজে একটা জিনিস, যেটা আমার আমার মতামত অনুযায়ী খুব বাজে একটা জিনিস। আমরা দুদিন ধরে লাইন দিয়েও কিন্তু মন্দিরের মধ্যে প্রবেশ করতে পারিনি, কারণ ছিল হচ্ছে দোল পূর্ণিমা, তারপরে হচ্ছে বৃহস্পতি শুক্র শনি, ওই যে সেটওয়ালা জায়গাগুলো দেখছেন ওখানে কিন্তু অজস্র মানুষের কিন্তু ভিড়। তারা যে কখন থেকে লাইন দিয়ে আছে কেউ কিন্তু সত্যিই জানে না। তাই তোমরা শনি রবি এবং কোনো পূর্ণিমা অমাবস্যাটা অ্যাভয়েড করে যাওয়াটাই ভালো। তো যাই হোক, সবশেষে যেটার কথা বলি সেটা হচ্ছে নন্দনকানন। এটাও কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে। প্রথমত এখানকার টিকিট ভাড়া হচ্ছে 50 টাকা, আর বাচ্চাদের হচ্ছে কিন্তু 10 টাকা। আর এখানে হাতে কোনো প্লাস্টিকের জলের বোতল থাকলে 50 টাকা জমা নিয়ে বোতলের গায়ে একটা স্টিকার দিয়ে দিচ্ছে। আর তুমি যখন ফিরে এসে সেই বোতলটা দেখাবে, স্টিকারটা তুলে তোমাকে কিন্তু 50 টাকা রিফান্ড করে দিচ্ছে। ভেতরে কিন্তু কোনো রকম কোনো চিপসের প্যাকেট বা কোনো কিছু নিয়ে যাওয়ার কিন্তু কোনো রকম সিস্টেম নেই। হ্যাঁ, ব্যাগ চেকিং এখানে অবশ্যই করে না, তবে সেই সিস্টেম নেই। তবে এখন যদি তোমরা নন্দনকাননে যাও, তবে আমার মনে হয় এই যে গাড়িগুলো দেখালাম 30 থেকে 70 টাকা হয়তো মাথা পিছু ওরা ভাড়া নেয়। এই গাড়িগুলো করে তোমাদের নন্দনকাননের ভেতরটা ঘোরাটা আমার জন্য মনে হয় বেস্ট চয়েস, কারণ আমরা হেঁটেই ঘুরেছি। তবে কোন দিকে বাঘ আছে, কোন দিকে হরিণ আছে, কোন দিকে সিংহ আছে, এটা বোঝা কিন্তু সত্যি কথা বলতে ভীষণ দায়। তাই তোমরা যদি যাও তাহলে এই গাড়িগুলো একটা করে নিও, কারণ সবার পক্ষে হাঁটাটাও পসিবল হয় না। তো সেক্ষেত্রে আমার মতে বলে হচ্ছে এদিকের গাড়িটা করে নেওয়াটাই অনেক ভালো হবে। আর আমরা বেশ কিছু জীবজন্তু অবশ্যই দেখেছি এখানে, বাঘ বাঘ দেখেছি, ময়ূর দেখেছি, মোটামুটি অনেক কিছু দেখেছি, হাতি, সিংহ, তারপরে তোমাদের হরিণ, অনেক কিছুই দেখেছি। এই ব্লগটাও কিন্তু আমার চ্যানেলে কিন্তু দেওয়া আছে। তো সব মিলিয়ে মিশিয়ে মোটামুটি কোণারক মন্দিরে 40 টাকা, আর নন্দনকাননে তোমাদের মাথাপিছু 50 টাকা, আর গুপ্ত বৃন্দাবনে এখন মাথাপিছু 10 টাকা একটা কিন্তু তোমাদের টিকিট ভাড়া এখন কিন্তু লাগবে। আর সব মিলিয়ে মিশিয়ে মোটামুটি খুবই ভালো। তবে যারা একবার সাইট সিন করেছে, মানে যেমন আমরাই হয়তো এটা নিয়ে দুবার সাইট সিন করলাম, তবে এর পরে গেলে হয়তো সাইট সিনটা আমরা কিন্তু আর করব না। সেক্ষেত্রে আমার মনে হয় সমুদ্রে স্নান করা এবং সমুদ্রের পাড়ে বসে থাকা সন্ধ্যের দিকে, সেটাই হচ্ছে সবথেকে বেস্ট একটা জিনিস বলতে পারো। যাই হোক, তো সব মিলিয়ে মিশিয়ে পুরীর এক্সপিরিয়েন্স যেমন ভালোও ছিল, তেমন অল্প একটু আধটু খারাপও ছিল। কারণ ওখানকার যে টোটো বা অনেকের ব্যবহারও কিন্তু খুব খারাপও বলতে পারো। তবে দোলের সময় প্রচুর মানে রুম ভাড়া প্রচুর পরিমাণে, প্রচুর টাকাই কিন্তু ছিল। যে রুম ভাড়া তোমরা 600, 700, 800-তে পেতে, সেই রুম ভাড়া কিন্তু দোল উপলক্ষে প্রায় 1500 টাকার ওপর। যাই হোক, সব মিলিয়ে মিশিয়ে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে, নতুন আরও একটা দিনের সঙ্গে। সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে খুব তাড়াতাড়ি। টাটা।